গুড মর্নিং এভরিবডি। তোমাদের আজকে যেটা আলোচনা করছি, রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের হয়েছিল যতটা পর্যন্ত, তারপর থেকে আমি আরম্ভ করছি। তারপরে প্রশ্ন আছে, তোমার প্রাত্যহিক জীবনে ঘটা কোনো ঘটনার উল্লেখ করে স্থিতিজাড্যের উদাহরণ দাও। একটা চলন্ত বাস দাঁড়িয়ে আছে, তার মধ্যে তুমি দাঁড়িয়ে আছো। বাসটা যদি হঠাৎ চলতে শুরু করে, তাহলে তুমি পিছনের দিকে ঝুঁকে পড়বে। অর্থাৎ বাসটা যখন দাঁড়িয়েছিল তুমি স্থিতিশীল ছিলে, কিন্তু বাসটা যখন গতিশীল হলো, তোমার নিম্নাংশ গতিশীল হলো কিন্তু ঊর্ধ্বাংশ স্থির থাকার প্রবণতার দরুন সে পিছনের দিকে ঝুঁকে পড়ল। অর্থাৎ তুমি পিছনের দিকে তার জন্য ঝুঁকে পড়লে। এটা হচ্ছে স্থিতিজাড্যের উদাহরণ। তাহলে চলন্ত বাস হঠাৎ শুরু করলে পিছনের দিকে ঝুঁকে পড়া, এটা হচ্ছে স্থিতিজাড্যের উদাহরণ। আর চলন্ত বাস হঠাৎ থামলে তুমি সামনের দিকে ঝুঁকে পড়বে, এটা হচ্ছে গতিজাড্যের উদাহরণ। বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন? বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন? না, বায়ুশূন্য স্থানে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় না। বা পাখি ওড়ে কেন? না, পাখি তার দুটো ডানা দিয়ে বায়ুর উপর ক্রিয়া সৃষ্টি করে। পাখি তার দুটো ডানা দিয়ে বায়ুর উপর ক্রিয়া সৃষ্টি করে। ধরো পাখি এইরকমভাবে সামনের দিকে আছে, এই একটা ডানা, এই একটা ডানা, তাহলে দুটো ডানা দিয়ে এইরকমভাবে ক্রিয়া সৃষ্টি করে, এইরকম বায়ুর উপর একটা ক্রিয়া সৃষ্টি করে দুটো ডানার মাধ্যমে। আচ্ছা, ভালো করে ছবিটা আঁকছি। ধরো একটা পাখি, তার দুটো ডানা এরকমভাবে আছে, তাহলে দুটো ডানা দিয়ে এরকম একটা ক্রিয়া সৃষ্টি করে, এও এরকম ক্রিয়া সৃষ্টি করে দুটো ডানা দিয়ে। তাহলে এই দুটো ক্রিয়া বলের লব্ধি সামন্তরিকের কর্ণ বরাবর হবে, মানে এই দিকে হবে, তার জন্য পাখিটির সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে যখন বায়ু থাকবে না, তখন ডানা বল প্রয়োগ করবে, কিন্তু প্রতিক্রিয়া সৃষ্টি করার জন্য কোনো বস্তু নেই, তাই প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে না, ফলে লব্ধি বলের সৃষ্টি হবে না, তাই পাখিটি সামনের দিকে উড়বে না, এগিয়ে যাবে না। নেক্সট প্রশ্ন, একটি চলমান বস্তুর বেগ সময় লেখচিত্র পাশে দেওয়া হলো। একটা চলমান বস্তুর বেগ সময় লেখচিত্র পাশে দেওয়া হলো। লেখচিত্রটা কীরকম আছে তোমরা প্রশ্নবিদরা দেখে নিবে। এইরকমভাবে লেখচিত্র আছে, বেগ সময় লেখচিত্র এরকমভাবে লেখচিত্র আছে। এটা ও, তারপরে এটা এ, এটা বি, এটা সি, আর এটা ডি। তাহলে এখানে জিনিসটা লক্ষ্য করো, সমবেগ কোনটা বোঝাচ্ছে? এ বি অংশ সমবেগ। তাহলে এ বি অংশ যেহেতু সমবেগ, তাহলে এ বি অংশটি শূন্য ত্বরণ, সমবেগ মানে ত্বরণ নেই, তাহলে এ বি অংশটি শূন্য ত্বরণ বোঝাচ্ছে। এ বি অংশটি শূন্য ত্বরণ বোঝাচ্ছে। তারপরে রাদারফোর্ড কীভাবে উপলব্ধি করলেন যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা? রাদারফোর্ড যখন আলফা বিচ্ছুরণ পরীক্ষা করেছিলেন, তিনি লক্ষ্য করেছিলেন যে অধিকাংশ আলফা কণা সোনার পাত ভেদ করে সোজা বেরিয়ে যাচ্ছে, কোনো তার গতিপথের বিক্ষেপ হচ্ছে না। তাহলে অধিকাংশ আলফা কণা যেহেতু সোনার পাত ভেদ করে সোজা বেরিয়ে যাচ্ছে, তাই বলতে পারি যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, তাই সোনার পরমাণু ভেদ করে কাউকে আঘাত না করে, তার গতিপথ পরিবর্তন না করে সরলরেখা পথে সোজা বেরিয়ে যাচ্ছে। তাই এই সিদ্ধান্ত থেকে, এই পর্যবেক্ষণ থেকে তিনি সিদ্ধান্ত এলেন পরমাণু অধিকাংশ স্থান ফাঁকা। আচ্ছা, তারপরে এক কক্ষ থেকে অন্য কক্ষে ইলেকট্রনের গমনের ফলে শক্তির শোষণ বা বিকিরণ কিভাবে হয় ব্যাখ্যা করো। আচ্ছা, একটা কক্ষপথ থেকে যখন আর একটা কক্ষপথে ইলেকট্রন যাবে, তখন শক্তি বিকিরণ করে। কেন বিকিরণ করে? না, একটা পরমাণুর মধ্যিখানে নিউক্লিয়াস থাকে, তাকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে। প্রত্যেকটা কক্ষপথের শক্তি নির্দিষ্ট, তাই প্রত্যেকটা কক্ষপথকে বলা হয় স্থির কক্ষপথ। প্রত্যেকটা কক্ষপথকে বলা হয় স্থির কক্ষপথ, নির্দিষ্ট শক্তি যেহেতু। তাহলে এখানে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা যদি এখানে নেমে আসে, তাহলে এখানের শক্তিটা বেশি, এখানকার শক্তিটা কম। তাই বলতে পারি
উচ্চ শক্তি স্তর, এটা হচ্ছে উচ্চ শক্তি স্তর, এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর। তাই ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে আসবে তখন সে কিছু পরিমাণ শক্তি বর্জন করবে, আবার নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবে তখন সে কিছু পরিমাণ শক্তি গ্রহণ করবে। কারণ এখানে ইলেকট্রন অবস্থিত উচ্চ শক্তি নিয়ে, কারণ এটা এই কক্ষপথটা উচ্চ শক্তি স্তর। যতই নিউক্লিয়াসের কাছাকাছি আসবে তখন শক্তিটা কম হবে, তাহলে এটা নিম্ন শক্তি স্তর। তাহলে উচ্চ শক্তি স্তর নিয়ে এখানে আসতে পারে না, তাকে শক্তি কিছুটা বর্জন করতে হয়। তাই শক্তি বর্জন করে সে নিম্ন শক্তি স্তরে আসবে, আবার নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবে তখন সে কিছুটা পরিমাণ শক্তি সে গ্রহণ করবে। তারপরে প্রশ্ন আছে, একটি নিস্তড়িত পরমাণুর কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 3টি ইলেকট্রন আছে, পরমাণুর ক্রমাঙ্ক কত? মৌলটি পরমাণু থেকে 3টি ইলেকট্রন সরিয়ে নিলে কি ঘটবে? আচ্ছা, এই চিত্র দিয়ে বলছি, পরমাণুর কে কক্ষে 2টি, অর্থাৎ প্রথম কক্ষটা কে কক্ষ, এখানে 2টি ইলেকট্রন আছে। তারপরে কটা ইলেকট্রন আছে? এল কক্ষে 8টি ইলেকট্রন আছে। তারপরে এম কক্ষে কটা ইলেকট্রন আছে? 3টি ইলেকট্রন আছে। তাহলে টোটাল ইলেকট্রন কত? 2 8 10 13, অর্থাৎ 13টি ইলেকট্রন পরমাণু। ইলেকট্রন সংখ্যা যা প্রোটন সংখ্যা তা, তাহলে প্রোটন সংখ্যাও 13টি, আর প্রোটন সংখ্যা 13টি মানে আমি বলতে পারি ক্রমাঙ্ক হচ্ছে 13, ক্রমাঙ্ক সমান 13। তারপরে এম কক্ষ থেকে যখন 3টি ইলেকট্রন সরিয়ে নেওয়া হয় তখন পরমাণুটি আয়নে রূপান্তরিত হবে। এম কক্ষ থেকে যখন 3টি ইলেকট্রন সরিয়ে নেওয়া হয় তখন পরমাণুটি আয়নে রূপান্তরিত হবে, এবং 3টি ইলেকট্রন সরিয়ে নিলে প্রোটন সংখ্যা 3টি বাড়বে, অর্থাৎ ধনাত্মক আধান 3টি বাড়বে। অর্থাৎ পরমাণুটি যদি সংকেত এক্স হয়, চিহ্ন এক্স হয়, তাহলে সে আয়ন সৃষ্টি করবে X3+, অর্থাৎ 3 একক ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে রূপান্তরণ হবে যদি 3টি ইলেকট্রন সরিয়ে নেওয়া হয়। একটি মৌলের পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের মোট সংখ্যা 22, পরমাণু ভর সংখ্যা 23, নিউট্রন সংখ্যা কত? ইলেকট্রন ও প্রোটনের মোট সংখ্যা হচ্ছে 22, ইলেকট্রন ও প্রোটনের মোট সংখ্যা হচ্ছে 22। আমরা জানি একটা পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে ঠিক ততগুলো প্রোটন থাকে, তাহলে ইলেকট্রন প্রোটনের মোট সংখ্যা যেহেতু 22, তাহলে ইলেকট্রনও 11টা আছে আর প্রোটনও 11টা আছে। 11টি প্রোটন 11টি ইলেকট্রন, আর 11টি প্রোটন মানে তার ভর সংখ্যা মানে ক্রমাঙ্ক হচ্ছে ক্রমাঙ্ক সমান 11, আর ভর সংখ্যা 23 বলেছে, ভর সংখ্যা 23। তাহলে ভর সংখ্যা যেহেতু 23, আমি বলতে পারি ভর সংখ্যা থেকে ক্রমাঙ্ক বাদ গেলে নিউটন সংখ্যা পাওয়া যায়। তাহলে নিউটন সংখ্যা হবে 23 - 11 সমান 12টি। তাহলে বুঝতে পারলে। নেক্সট প্রশ্ন আছে, তুলাযন্ত্রের বাহুর দৈর্ঘ্য যদি অসমান হয় তাহলে বস্তুর প্রকৃত ভর কীভাবে তুমি নির্ণয় করবে? তুলাযন্ত্রের বাহুর দৈর্ঘ্য যদি অসমান হয় তাহলে প্রকৃত ভর নির্ণয় করতে হলে, ধরো একটা তুলা পাত্র এরকম আছে, এই বাহুর দৈর্ঘ্য অসমান, তাহলে ভর কিভাবে নির্ণয় করবে? একবার বাম তুলাপাত্রে বস্তু রেখে ভর নির্ণয় করতে হবে। বাম তুলাপাত্রে বস্তু রেখে ভর পাওয়া গেল ধরো m1, আর ডান তুলাপাত্রে বস্তু রেখে ভর পাওয়া গেল ধরো m2। তাহলে প্রকৃত ভর হবে √of m1 × m2। এটা মনে রাখবে। আবার যদি দৈর্ঘ্য অসমান না বলে তুলা পাত্রের ভর যদি দুটো আলাদা হয়, তখন একইভাবে বাম তুলা পাত্রে বস্তু রেখে ভর নির্ণয় করতে হবে। ধরি সেই ভর পাওয়া গেল m1, ডান তুলা পাত্রে বস্তু রেখে ভর নির্ণয় করতে হবে, ধরে সেই ভর পাওয়া গেল m2। তাহলে প্রকৃত ভর হবে √ওভার হবে না তখন, এক্ষেত্রে তখন m1 + m2/2। মনে রাখবে দুটো শর্ত, বাহুর দৈর্ঘ্য অসমান থাকলে প্রকৃত ভর এইটা, আর
তুলাপাত্র দুটি ভর যদি আলাদা থাকে তাহলে প্রকৃত ভর হচ্ছে এইটা। আচ্ছা, তোমরা প্রশ্নবিচিত্রা থেকে তারপরে যে ছকটা দেওয়া আছে, সময় আর বেগ দেওয়া আছে, মিনিট এককের সময় দেওয়া আছে, সেই ছক থেকে তোমাকে লেখচিত্র অঙ্কন করতে হবে। তোমাকে সময় অক্ষ, একটা সময় অক্ষ করবে, একটা বেগ অক্ষ করবে। ধরো এটা সময় অক্ষ আর এটা হচ্ছে বেগ অক্ষ। এবারে এখানে তুমি 5 করে ডিফারেন্স ধরো, এটা 5, এটা 10, এটা 15, 20, 25, 30। আচ্ছা, সময়টা ধরো এটা 5, এখান থেকে এই ডিস্টেন্স যা, আবার এখান থেকে এই ডিস্টেন্সও একই, ডিস্টেন্সটা যেন একই হয়। 10, 15, 20, 25, 30 এরকমভাবে প্রথম আঁকলে। তাহলে 0 0 বিন্দু মানে এই বিন্দুটা, 0 0 বিন্দু মানে এই বিন্দুটা পুট করা হয়েছে। তারপরে 5 10, সময় 5 দিয়েছে, সময় 5 মানে এইটা, আর 10 হচ্ছে বেগ মানে এইটা। তাহলে সময় 5 মানে এই বরাবর যাবে, আর বেগ 10 মানে এই বরাবর উঠবে। তাহলে এই বিন্দুটা হচ্ছে 5 10। আবার সময় 10 বেগ 20, সময় 10 বেগ 20, সময় 10 মানে এইটা, বেগ 20 পর্যন্ত যাবে, 20 মানে এইটা। তাহলে এই বিন্দুটা হবে, তাহলে 10 20 হলো। আবার 15 30, 15 মানে এইটা হবে, 30 মানে এইটা, মানে এই বিন্দুটা হবে। তারপরে 20 40, আচ্ছা তারপরে স্টেপ হচ্ছে 35, তারপরে হচ্ছে 40। তাহলে 20 40, 20 মানে এইটা যাবে, সময় 20, 40 পর্যন্ত, বেগ 40 মানে এইটা। তাহলে এই বিন্দুটা হবে। তাহলে আমি যদি লেখচিত্র অঙ্কন করি, সবগুলো পয়েন্ট যুক্ত করি, তাহলে এইরকম একটা লেখচিত্র পাওয়া যাবে। এরকম একটা লেখচিত্র পাওয়া যাবে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সরল রৈখিক লেখচিত্র। তাহলে এই লেখচিত্র থেকে আমরা বেগ সময় লেখচিত্র যদি এরকম হয়, তা আমরা এখান থেকে এইটা ধারণা করতে পারি যে এইটা হচ্ছে একটা সমত্বরণে। তাহলে বস্তুটির গতি সমত্বরণযুক্ত গতি, সরলরেখা যেহেতু, সমত্বরণযুক্ত গতি। তাহলে এটা হচ্ছে সমত্বরণযুক্ত গতি। তাহলে বুঝতে পেরেছ বেগ সময় লেখচিত্র। আচ্ছা, আবার এটা বেগ সময় লেখচিত্র মানে তুমি এইটাকে সময় ধরে নেওয়া হয়েছে, এটাকে বেগ ধরা হয়েছে, এটাও হবে। আবার এইটাকে যদি বেগ ধরা হয়, বেগ সময় মানে বেগ যেহেতু বলেছে, বেগটাকে ওয়াই অক্ষ ধরবে, সময়টাকে এক্স অক্ষ ধরবে, দিয়ে একইভাবে লেখচিত্র এরকম বিন্দুগুলো পুট করে তোমরা লেখচিত্র অঙ্কন করবে। তারপরে একটা প্রশ্ন, একটি খেলনা গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। 1 মিটার যাওয়ার পর খেলনা গাড়িটির বেগ হয় 50 মিটার পার সেকেন্ড। তাহলে খেলনা গাড়িটির ত্বরণ কত? তাহলে এখানে লক্ষ্য করো, প্রাথমিক গতিবেগ 20 সেন্টিমিটার পার সেকেন্ড, অর্থাৎ ইউ সমান 20 সেন্টিমিটার পার সেকেন্ড। আর 1 মিটার যাওয়ার পর 1 মিটার গেছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব 1 মিটার। তাহলে এস সমান 1 মিটার। এটা যেহেতু সেন্টিমিটার এককে আছে, তাই আমি বলবো 100 সেন্টিমিটার অতিক্রান্ত দূরত্ব এস। আর অন্তিম বেগ, গাড়িটির বেগ হয় কত? অন্তিম বেগ ভি সমান 50 সেন্টিমিটার পার সেকেন্ড, 50 সেন্টিমিটার পার সেকেন্ড।
তাহলে তোমাকে ত্বরণ মানে এ সমান কত বের করতে হবে। ইউ এস ভি এ কোন গতিসূত্রে আছে? আমরা যে তিনটে গতিসূত্র পড়েছি তার মধ্যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, এখানে ভিও আছে, ইউ আছে, এও আছে, এস আছে। তাহলে আমাকে এই মানগুলো পুট করে দেখতে হবে কোন গতিসূত্রের তিনটে রাশি, এই চারটে রাশি আছে। তাহলে এই সূত্রে আছে। তাহলে এক্ষেত্রে আমি ভির মান দিয়েছে, ইউর মান দিয়েছে, এসের মান দিয়েছে, সমাধান করে এর মান বের করব। ভির মান কত? 50 এর স্কয়ার। ইউর মান কত? ইউ হচ্ছে 20 স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এসের মান কত? 100। তাহলে 50 স্কয়ার মানে 2500 সমান 20 স্কয়ার মানে 400 প্লাস 200 এ, সমাধান করলে দাঁড়াবে, আচ্ছা এটাই দিকে আসবে। তাহলে আমি একবারে করে দিচ্ছি 200 এ সমান 2500 মাইনাস 400, 2500 মাইনাস 400 বা এ সমান 2500 থেকে 400 বাদ গেলে 2100 বাই 200, 0 0 কেটে গেল, সমান 21 সমান 21 বাই 2, 21 বাই 2 মানে 10.5। তাহলে ত্বরণ হবে 10.5, ত্বরণ সমান 10.5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বুঝতে পেরেছ, এটা হচ্ছে ত্বরণ। তারপরে রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটিগুলো উল্লেখ করো। রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটি তোমরা সবাই জানো। রাদারফোর্ড বলেছিলেন যে পরমাণু মধ্যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো অবিরাম গতিতে বিভিন্ন কক্ষপথে আবর্তন করে, কিন্তু অবিরাম গতিতে বিভিন্ন ইলেকট্রন যখন কক্ষপথে আবর্তন করবে তারা নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করবে। শক্তি বিকিরণ করতে 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 এমন একটা সময় আসবে যে ইলেকট্রনের শক্তি শূন্য হয়ে যাবে। শূন্য হয়ে গেলে তখন ইলেকট্রনটি নিউক্লিয়াসের উপর এসে আপতিত হবে, সমস্ত পরমাণুটি গঠন অস্থায়ী হয়ে যাবে। এটা একটা ত্রুটি। আর দ্বিতীয় ত্রুটি হচ্ছে পরমাণু থেকে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, অনবরত যেহেতু শক্তি বিকিরণ করছে কিন্তু পরমাণু থেকে রেখা বর্ণালী পাই। এই দুটো ত্রুটি করবে। রাদারফোর্ড কেন পরমাণুতে নিউটনের অস্তিত্ব অনুমান করতে বাধ্য হয়েছিলেন? পরীক্ষামূলকভাবে নিউটন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? আচ্ছা, পরমাণুতে নিউট্রনের অনুমান করতে বাধ্য হয়েছিলেন কারণ ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলছি। সোডিয়ামের ক্রমাঙ্ক 11। তাহলে সোডিয়ামের নিউক্লিয়াসে কটা প্রোটন আছে? 11টি প্রোটন আছে। 11টি প্রোটন আছে সোডিয়ামের নিউক্লিয়াসে। ক্রমাঙ্ক 11 মানে 11টি প্রোটন আছে। তাহলে পরমাণুর পুরো ভরটা নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। নিউক্লিয়াসের ভর যা হবে পরমাণুর ভর তাই হবে। তাহলে 11টি প্রোটন যেহেতু নিউক্লিয়াসে অবস্থান করছে, তাহলে নিউক্লিয়াসের ভর 11 একক, অর্থাৎ পরমাণুর ভর হওয়া উচিত ছিল 11 একক, যেহেতু 11টি প্রোটন আছে। কিন্তু পরমাণুর ভর 23, সোডিয়াম পরমাণুর ভর 23, ভর সংখ্যা 23। তাহলে নিশ্চয়ই 12টি অন্য কোনো নিস্তড়িত কণা উপস্থিত আছে নিউক্লিয়াসের মধ্যে, তার জন্য ভর সংখ্যা 23 হয়েছে। এই ধারণা থেকে তিনি অনুমান করলেন নিউক্লিয়াসে নিউট্রন নামক কণা উপস্থিত রয়েছে, সেটা তার জন্য ভর সংখ্যা 23 হয়েছে। আর এটা পরীক্ষামূলকভাবে প্রমাণ করেছিলেন বিজ্ঞানী শ্যাডউইক। তাহলে তোমাদের পর্ষদের নমুনা প্রশ্ন শেষ হলো। তারপরে পরপর ভিডিওগুলো দেখে যাবে। রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে পরপর প্রশ্নগুলো আলোচনা করা থাকবে।